গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 25 জুন, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: চিরি নদীর ভয়াবহ ভাঙ্গন, হুমকির মুখে জুলন পুল, যানবাহন চলাচল বন্ধের নির্দেশ প্রশাসনের। চিরি নদীর আগ্রাসী ভাঙ্গনের শিকার হয়ে হুমকির মুখে জয়পুর বাজার সংলগ্ন জুলন পুল। ব্রিটিশ আমলে তৈরি এই জুলন পুলটি আজও সমানভাবে প্রাসঙ্গিক। বহু বছর ধরেই এলাকার মানুষের যাতায়াতের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই ঐতিহাসিক সেতুটি। নদী ভাঙ্গনে সেতুর আজ অস্তিত্ব সংকটে। জানা গেছে, সম্প্রতি স্থানীয় জেলা পরিষদ সদস্যা বিজয়িতা মাহাতোর উদ্যোগে সেতুর লোহার পাত পরিবর্তন করে সম্পূর্ণ সেতুটি রং করা হয়, ফলে এটি আবার নিরাপদ এবং ব্যবহারযোগ্য হয়ে ওঠে। কিন্তু বুধবার সকালে হঠাৎই এই জুলন পুলের শেষ অংশ চিরি নদীর ভয়াবহ ভাঙ্গনের সম্মুখীন হয়। ভূমিধসের কবলে পড়ে সেতু। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে সেতুর এই অংশটি নদীতে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। আর তাহলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক বড় সংকট তৈরি হবে, এমনই অভিমত স্থানীয় মানুষের। জানা গেছে, এই সেতুটি দীর্ঘ বছর ধরে জয়পুর বাজারের সঙ্গে কনকপুর, বালাদন সহ 10টি গ্রামের সংযোগ রক্ষা করে আসছে। প্রতিদিন কয়েক হাজার ছাত্রছাত্রী, দিনমজুর, কৃষক সহ সাধারণ মানুষ এই সেতু দিয়ে বাজার সহ নিজ নিজ কর্মস্থলে যাতায়াত করেন। নদী ভাঙ্গনে সেতুটি ভেঙে পড়লে এলাকার হাজার হাজার মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যে কোনো সময় বিপদের আশঙ্কা করে বুধবার সকাল থেকে জুলন পুল দিয়ে যাতায়াত বন্ধ করে রেখেছেন স্থানীয় মানুষ। তারা এই সংকট থেকে পরিত্রাণ পেতে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন। এদিকে জয়পুরের জুলন পুল নদী ভাঙ্গনের কবলে পড়ার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে ছুটে আসেন লক্ষ্মীপুর উপজেলা শাসক ধ্রুবজ্যোতি পাঠক। তার সঙ্গে ছিলেন লক্ষ্মীপুরের সার্কল অফিসার, জেলা পরিষদ সদস্যা বিজয়িতা মাহাতো এবং বিজেপির জয়পুর মণ্ডল সভাপতি শুভঙ্কর গুয়ালা। তারা সেতুটি পরিদর্শন করে আপাতত সেতু দিয়ে যানবাহন সহ মানুষের যাতায়াত বন্ধ রাখার নির্দেশ দেন। স্থানীয় মানুষ এখানে একটি আরসিসি সেতু নির্মাণের দাবি জানান প্রশাসনিক কর্মকর্তাদের কাছে। জানা গেছে, এবছরের মার্চ মাসে আসাম সরকারের মন্ত্রী তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এই অঞ্চলের নদী ভাঙ্গন প্রতিরোধে 4,02,84,000 টাকার বিনিময়ে এক প্রকল্পের শিলান্যাস করেন। এই নির্মাণ প্রকল্পের দায়িত্বে রয়েছেন কাছাড়ের জলসম্পদ বিভাগ, তবে এর কাজ শুরু হয়নি এখনো। পরবর্তী খবর: প্রযুক্তিকে কাজে লাগিয়ে হারানো 18টি মোবাইল উদ্ধার পুলিশের। জনসেবামূলক কর্মকাণ্ডে আরও একবার দৃষ্টান্ত স্থাপন করল রামকৃষ্ণনগর পুলিশ। এলাকার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোট 18টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে পুলিশ। পুলিশের এই উদ্যোগে খুশি মোবাইল হারানো ব্যক্তিরা, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে রামকৃষ্ণনগর থানার এই অভিযান। পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে রামকৃষ্ণনগর ও সংলগ্ন এলাকার বিভিন্ন স্থানে বহু মানুষ তাদের মোবাইল ফোন হারিয়ে ফেলেন। অধিকাংশ ক্ষেত্রেই অটো, টোটো, বাস কিংবা অন্য যানবাহনে যাতায়াতের সময় অসাবধানতাবশত মোবাইল ফোন হারিয়ে যায়। কেউ কেউ বাজারে কেনাকাটার সময় বা ভিড়বহুল এলাকায়ও তাদের মূল্যবান মোবাইল হারান। হারানো মোবাইল ফোন ফিরে পাওয়ার আশায় ভুক্তভোগীরা রামকৃষ্ণনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিয়ব্রত শর্মার নির্দেশে একটি বিশেষ অনুসন্ধান শুরু হয়। আধুনিক প্রযুক্তির সহায়তা এবং ধারাবাহিক তদন্তের মাধ্যমে পুলিশ হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পুলিশের নিরলস প্রচেষ্টার ফলে বিভিন্ন এলাকা থেকে মোট 18টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিকানা যাচাই বাছাই শেষে বুধবার রামকৃষ্ণনগর থানা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দেন ওসি প্রিয়ব্রত শর্মা। এ সময় উপস্থিত ছিলেন সাব ইন্সপেক্টর কে প্রতাপ কুমার সিনহা, আইবি শাখার কর্মী রিপন পাল সহ থানার অন্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীরা। পুলিশ কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধারে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নাগরিকদেরও নিজেদের মূল্যবান সামগ্রী ব্যবহারে আরও সতর্ক থাকার আহ্বান জানান। পরবর্তী খবর:
রাজ্যের প্রশাসনিক স্তরে বড় রদবদল করল সরকার। বুধবার জনস্বার্থে জারি করা এক নির্দেশিকার মাধ্যমে একাধিক আইএএস ও এসিএস আধিকারিককে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এই রদবদলে বরাক উপত্যকার দুই গুরুত্বপূর্ণ জেলা কাছাড় ও হাইলাকান্দিতেও নতুন জেলা শাসক নিয়োগ করা হয়েছে। দক্ষিণ শালমারা মানকাচরের জেলা শাসক রাহুল কুমার গুপ্তাকে কাছাড়ের জেলা শাসক হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে উদালগুড়ির জেলা শাসক জয় বিকাশকে হাইলাকান্দির জেলা শাসক পদে পাঠানো হয়েছে। অন্যদিকে বরপেটার জেলা শাসক রোহন কুমার জাকে বরাক ভ্যালি ডেভেলপমেন্ট বিভাগের সচিব ও আসাম রেজিলিয়েন্ট রুরাল ব্রিজ প্রোগ্রামের প্রকল্প অধিকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। রোহন কুমার জা এর আগে হাইলাকান্দি ও কাছাড়ে জেলা শাসকের দায়িত্ব পালন করে গেছেন। একই সঙ্গে কাছাড়ের বর্তমান জেলা শাসক আয়ুষ গোরকে সমগ্র শিক্ষা আসাম মিশনের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। ফলে শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে এবার দেখা যাবে তাকে। সরকারি নির্দেশিকা অনুযায়ী বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে। নির্দেশিকা অনুসারে জনস্বাস্থ্য, কারিগরি ও জল সম্পদ বিভাগের বিশেষ মুখ্য সচিব সৈদিন আব্বাসীকে গৃহ ও নগর বিষয়ক বিভাগের অতিরিক্ত দায়িত্বকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে জলসেচ বিভাগের বিশেষ মুখ্য সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সমগ্র শিক্ষা আসাম মিশনের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর ওম প্রকাশকে পরিবেশ ও বন বিভাগ এবং দক্ষতা, কর্মসংস্থান ও উদ্যোক্তা বিভাগের কমিশনার ও সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। পরবর্তী খবর, বাজেট বরাদ্দ ব্যয় হচ্ছে 90%, 100% নেওয়াই লক্ষ্য বললেন অর্থমন্ত্রী। বর্তমান সরকারের আমলে বাজেট রূপায়ণের হার 90% নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। তবে সরকার বাজেট রূপায়ণের হার 100% করার উপর জোর দিচ্ছে। প্রদেশ বিজেপি আয়োজিত প্রাক বাজেট আলোচনায় যোগ দিয়ে এই দাবি করেছেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে কেন্দ্রের কাছে এখন আসামের গুরুত্ব বেড়েছে বলেও দাবি করেন তিনি। আগামী 10 জুলাই বিধানসভায় পেশ করা হবে চলতি অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট। নতুন সরকারের অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বাজেট পেশ করবেন বিধানসভায়। তাই বাজেট পেশের আগে প্রদেশ বিজেপির পক্ষ থেকে প্রাক বাজেট আলোচনার আয়োজন করা হয়। মহানগরের এক অভিজাত হোটেলে আয়োজিত আলোচনায় ছিলেন অর্থমন্ত্রীও। রাজ্যের কয়েকজন অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, 5টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, 15টি কলেজের অধ্যক্ষ, বুদ্ধিজীবী, লেখক, ক্রীড়া সংগঠক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। প্রাক বাজেট আলোচনায় প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া বলেন, 2014-15 সালের তুলনায় 2024-25 সালে আসামের মোট গরুয়া উৎপাদনের পরিমাণ বেড়েছে অভূতপূর্বভাবে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আর্থিক প্রগতির ফলে একদিকে যেমন আসামকে সমৃদ্ধ করা সম্ভব হয়েছে, অন্যদিকে জনগণের মূল সমস্যাগুলির সমাধানের দিকে এগিয়ে চলেছে রাজ্য। মুখ্যমন্ত্রীর দূরদর্শিতার ফলে আজ দেশের শীর্ষস্থানীয় রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। দলের আয়োজিত প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী বলেন, একটি বাস্তবসম্মত ও কার্যকরী বাজেট প্রস্তুত করতে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের পরামর্শ অত্যন্ত সহায়ক হয়। বাজেট অর্থনীতির আভাস দিয়ে তিনি বলেন, হিমন্ত বিশ্ব শর্মার শাসনে বাজেট বরাদ্দের হার যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বাজেট বরাদ্দ ব্যয়ের হারও। 2028 সালের মধ্যেই 10 লক্ষ কোটির অর্থনীতি হবে আসামের। বাজেট রূপায়ণের হারও 90% নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। তবে সরকার বাজেট রূপায়ণের হার 100% করার উপর জোর দিচ্ছে। অর্থমন্ত্রী বলেন, আসাম এখন কেন্দ্রের কাছ থেকে আরও বেশি গুরুত্ব পাচ্ছে। অতীতে অনেকে অভিযোগ করতেন আসামের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করে কেন্দ্র, কিন্তু কেন্দ্র এখন আর আসামকে অন্য চোখে দেখে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই 35 বারের বেশি রাজ্য সফর করে প্রমাণ করেছেন যে কেন্দ্রের কাছে আসামের গুরুত্ব কতটা বেড়েছে। আসামে এখন বিনিয়োগের পরিবেশ গড়ে উঠেছে দাবি করে তিনি বলেন, আগে আসামে 1-2 কোটি টাকা বিনিয়োগেও কেউ আগ্রহ দেখাতেন না, সেখানে এখন 5 লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পাচ্ছে আসাম। রাজ্যে সেমিকন্ডাক্টর শিল্প স্থাপনের পর এখন আরও 2টি সেমিকন্ডাক্টর শিল্প গড়ে উঠতে চলেছে। তাই আসাম এখন বিনিয়োগের অন্যতম প্রধান হাব হয়ে উঠেছে। পরবর্তী খবর, অমরনাথ যাত্রা যেন দুর্গ, 1 লক্ষেরও বেশি জওয়ান মোতায়েন উপত্যকায়। আগামী 3 জুলাই থেকে শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। কাশ্মীরের হিমালয়ের গহীন কান্দরে বরফলিঙ্গ দর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন দেশ বিদেশের লক্ষ লক্ষ ভক্ত।
তবে এবারের যাত্রার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এই যাত্রায় নতুন নিরাপত্তা ব্যবস্থা। পুণ্যার্থীদের সুরক্ষা সুনিশ্চিত করতে 670 কোম্পানিরও বেশি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স বা সিএপিএফ মোতায়েন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এমনটাই সূত্রের খবর। অমরনাথ যাত্রা এটাই সর্বকালীন রেকর্ড। যাত্রার ইতিহাসে কোনোদিন এত বিপুল সংখ্যায় আধা সেনা মোতায়েন করা হয়নি। আজ থেকেই সেনা মোতায়েনের কাজ শুরু হয়ে যাবে। তবে শুধু আঁটোসাঁটো নিরাপত্তা নয়, যাত্রার অন্যান্য ব্যবস্থাও যেন সুষ্ঠুভাবে করা যায় সেদিকেও নজর রাখবে এই বাহিনী। দিন দশেক পরেই শুরু হচ্ছে এই বহুকাঙ্ক্ষিত তীর্থযাত্রা। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড সূত্রে খবর, এবছর যাত্রা চলবে টানা 57 দিন ধরে। 28 আগস্ট রাখি পূর্ণিমার পুণ্যলগ্নে সমাপ্তি ঘটবে এই যাত্রার। দুটি পথে যাত্রা করতে পারবেন পুণ্যার্থীরা। অনন্তনাগ থেকে 48 কিলোমিটার পাড়ি দিয়ে অমরনাথ পৌঁছানো যাবে। এছাড়া গান্দেরবাল থেকেও পৌঁছানো যাবে 34 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। দুই পথের এন্ট্রি পয়েন্ট থেকে শুরু করে বেস ক্যাম্প, হিমালয়ের গহীন কন্দরে তুষারলিঙ্গ পর্যন্ত একাধিক জায়গায় বাহিনী মোতায়েন করা হবে। পুণ্যার্থীরা পৌঁছানোর আগেই বাহিনী মোতায়েনের কাজ সম্পন্ন হবে। যাত্রার আনুষ্ঠানিক সূচনার আগে আধ্যাত্মিক আবহে পালিত হবে প্রথম পুজো। আগামী 29 জুন জ্যেষ্ঠ পূর্ণিমার তিথিতে ভগবান শিবের আশীর্বাদ নিয়ে শুরু হবে এই বছরের মহাযজ্ঞ। লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘিরে ইতিমধ্যেই সাজো সাজরব উপত্যকায়। সব মিলিয়ে অন্তত 1 লক্ষ নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবেন যাত্রার সময়ে। সিএপিএফ ছাড়াও জম্মু কাশ্মীর পুলিশ এবং সেনা থাকবে নিরাপত্তারক্ষী বাহিনীতে। মূলত বেশি উচ্চতায় সেনা মোতায়েন করা হবে অনুপ্রবেশ এবং জঙ্গি কার্যকলাপের দিকে নজর রাখার জন্য। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তীর্থযাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে কোনো খামতি রাখা হবে না। রাস্তার দুধারে ইতিমধ্যেই লঙ্গর, চিকিৎসা শিবির এবং অস্থায়ী আবাসন তৈরি হয়েছে। প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় তীর্থযাত্রীদের সঙ্গে পর্যাপ্ত গরম জামা কাপড় এবং প্রয়োজনীয় ওষুধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বন্দে ভারত এবং অন্যান্য রেলপথে এবার অনেক বেশি পুণ্যার্থী আসবেন অমরনাথে, এমনটাই অনুমান করা যাচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।